জিদানের ওষ্ঠকোণে কি হাসির রেখা ফুটে উঠল। ফুটেছে বোধ হয়। তাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরা হাত দুটো সযত্নে ধরে সে শুধু বলেছিল, বুঝেছি স্টুপিড। এরপর আর কি? দুজনে চলে গেল দুই গন্তব্যে। রোশনি নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আনভিসার ডাকে। এই আলো, নে দেখ, আম্মু ভাবা পিঠা বানিয়েছে স্পেশালি তোর জন্য। আজ তো আমার সাথে চলে এসেছিল। এই প্রথম তুই এলি আমাদের বাড়িতে। আম্মুকে বলেছিলাম একদিন তোর ভাপা পিঠা পছন্দের কথা। দেখ, আম্মু মনে রেখেছে। রোশনি উৎফুল্ল হয়ে শুয়ে থেকে উঠে বসল। কই, দে দে। আনভিসা ভাপা পিঠার প্লেট রোশনির দিকে বাড়িয়ে দিতে দিতে আশেপাশে খুঁজল, তবে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে না পেয়ে হতাশ হলো। রোশনিকে জিজ্ঞেস করল, তাজকে দেখেছিস? ও কই গেল? রোশনি ভাপা পিঠা মুখে দিতে দিতে বা হাত দিয়ে চোখের চশমাটা ঠেলে দিয়ে বলল, দেখিনি, তবে জানি কই গেছে। আনভিসা চিন্তিত কণ্ঠে, কই? এক্সপ্লোর করতে বের হয়েছে। তোদের গ্রামটা এক্সপ্লোর করে দেখতে গেছে। ওর স্বভাব সম্পর্কে তো জানিসই। আনভিসা হতাশ নিঃশ্বাস ফেলল। ওকে নিয়ে আর পারি না। রোশনি আগ্রহ নিয়ে বলল, আচ্ছা, ছেলেটাকে দেখতে মন চাচ্ছে আমার। আনভিসা ভুরুকুসকে, কোন ছেলে? ওই যে তাজের বরকে, যার সাথে ওর ফোর্স ম্যারেজ হলো। আনভিসা একটা দীর্ঘশ্বাস ফেলল। এখানে আসার দুদিন আগে তাজরিন নিজের বিয়ে থেকে শুরু করে সাজানের প্রতিনিয়ত ডিস্টার্ব করা সবটাই খুলে বলেছিল আনভিসাকে। সব শুনে আনভিসা অবাক হয়ে গিয়েছিল। এটা সে ভাবেইনি। প্রথমে কার সাথে বিয়ে হয়েছে সেটা না বললেও শেষে মানুষটার নাম বলতেই কেন যেন আনভিসা নিশ্চিত হয় ব্যক্তি যে সাজান বা যে সিহানের বন্ধু এই বিষয়ে কতটা নিশ্চিত সেটা জানা নেই। তবে সে নিশ্চিত হয় তাজরিনকে নিয়ে। এখন শুধু একটাই ভয়, তাজরিনের পরিবার ব্যাপারটা জানতে পারলে কি রিয়াক্ট করবে। আনভিসা জানে তাদের রিয়াকশন কেমন হবে, তবুও এতটুকু ভেবে সে নিশ্চিন্ত, যাক, মেয়েটার অবশেষে নিজের একটা মানুষ হলো। উড়নচণ্ডী মেয়েটাকে আগলে রাখার মতো কেউ হলো। সাজানের ব্যাপারে সে পরে আরও খোঁজখবর নিয়েছে। সাজানের একটু ফ্লার্টিং স্বভাব থাকলেও ব্যক্তি হিসেবে খারাপ নয় সে। সব শুনে তাজরিনের অনুমতি নিয়ে সে রোশনিকেও জানিয়েছে। রোশনি সবটা শুনে এতটাই অবাক হয়েছিল যে টানা 10 মিনিট বোবা হয়েছিল। সব ওর মাথার ওপর দিয়ে যাচ্ছিল, বিশ্বাস হচ্ছিল না। পরে অবশ্য আনভিসা পুনরায় তাকে সব ব্যাখ্যা করে বলেছে, তবে বলেনি তাজরিনের বরের নাম, এমনকি এটাও বলেনি যে সে জিদানের বন্ধু। বললে নিশ্চিত রোশনি অতিরিক্ত এক্সাইটমেন্টে জিদানকে জিজ্ঞেস করে বসত সাজানের ব্যাপারে। বিয়েটা যেহেতু অনেক আগে হয়েছে আর সিহান জিদানের রিয়াকশনে বোঝা যায়নি তারা কিছু জানে না, তাই আনভিসা আপাতত কাউকে জানাতে চায়নি। যে বিয়েটা করেছে সে নিজেই না হয় জানাবে। আনভিসা রোশনির কথা এড়িয়ে বলল, যার বর সে দেখবে, তোর এত ইচ্ছে কেন দেখার? ভাইয়াকে বলবো? ধুর, তোরা সব কটা একরকম, আমার সাথে আর কথা বলবি না, যা। আনভিসা হেসে দিল রোশনির কথায়। কে যেন বলেছিল, একদম আমার চশমাওয়ালি বলবি না, ওই রকম স্টুপিড গার্ল কখনো জিদান নওয়াফের হতে পারে না। আহিলের ঠেসমারা কথায় জিদান সরু দৃষ্টিতে তাকালো আহিলের দিকে। আহিল সে দৃষ্টি দেখে বাঁকা হেসে বলল, তো এখন কি বলবো? চশমাওয়ালি অন্য কারোর বউ? আমাদের জিদুন না? জিদান হাতের কাছে থাকা বালিশটা আহিলের মুখে ছুঁড়ে মেরে বলল, শালা, তোর নাক ফাটাবো আমি। আমার নাক তো তোর বাপদাদার সম্পত্তি, তাই না? আর কতদিন বলবো আমি তোর শালা না, তুই আমার শালা। আমার বোনকে তোর কাছে বিয়ে দেব না। আহিল আড়মোড়া ভেঙে বলল, তোর দেওয়ার জন্য কে বসে আছে রে? আসার সময় হলে আমার সময় হলে নিজেই উঠিয়ে নিয়ে যাব তোর বোনকে। জিদান গরম চোখে তাকালো আহিলের পানে। আহিল সে দৃষ্টি মাছি তাড়ানোর ভঙ্গি করে এড়িয়ে গেল। সিহান পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তাদের পাশে বসে বলল, তোরা দুটো একসাথে হলেই লাগিস কেন? আর ওই বাদরটা কই? আহিল জিজ্ঞেস করল, সাজান। সিহান গম্ভীর মুখে বলল, কে জানে কোথায় বেরিয়ে পড়েছে বাদরামো করতে। জিদান আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলল,
আমি কবে যেন ওটার নাক ফাটিয়ে দেই। আহিল জিদানকে খোঁচা মেরে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর হাত দুটো তো সর্বদা চুলকাতে থাকে, কখনকার নাক ফাটানো যায় ভেবে ভেবে। সিহান বিরক্ত কণ্ঠে বলল, আহিল থামতো, আগে বল আন্টির কথা কেন শুনছিস না? আন্টির সাথে মিসবিহেভ করছিস কেন? আহিলের মুখটা গম্ভীর হয়ে এলো। সে গমগমে কণ্ঠে বলল, ও ইতিমধ্যে তোর কাছে বিচারও দেওয়া হয়ে গিয়েছে। বাজে কথা বলবি না, যা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দে। আমাকে জিজ্ঞেস না করে কিভাবে অন্য একটা মেয়ের ফ্যামিলিকে বিয়ের প্রতিশ্রুতি দেয়? সিহান ভুরুকুসকে জিজ্ঞেস করলো, অন্য একটা মেয়ের ফ্যামিলিকে বলতে? তুই কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলি? কাউকে ভালোবাসিস? আহিল একটু থেমে অকপটে স্বীকার করল, কাকে? আহিল এক পলক জিদানের দিকে তাকে বলতে নিল, নো। বাকিটুকু বলার আগে মিসেস ফারিয়া সেখানে উপস্থিত হলেন। ওদের তাড়া দিয়ে বললেন, তোরা সব কাটা এখানে জট পাকিয়ে বসে আছিস কেন? এটা বিয়ে বাড়ি ভুলে গেলি? মিসেস ফারিহার কণ্ঠস্বর ওরা সবাই নড়েচড়ে বসল। ওদের সূক্ষ্ম নজরে পরোক্ষ করে মিসেস ফারিহা বললেন, বাইরে গিয়ে দেখতো, স্টেজের লোকদের বললাম ফুল ডান দিকে দিতে, দিয়েছে বাম দিকে। আমি বলতে বলতে কাহিল, এবার তোরাই গিয়ে তদারকি কর। আর বিয়ে বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না সিহান। নিজের বিয়েতে নিজেকে কাজ করতে হবে। আমার তো আর 10টা ছেলে নেই যে তারা কাজ করবে। সিহান আশ্বস্ত স্বরে বলল, আপনি যান আম্মু, আমরা আসছি। আর বাইরে যাওয়ার আগে কফি দিচ্ছি ড্রয়িং রুমে, কফি খেয়ে এরপর যাবি। আচ্ছা। মিসেস ফারিহা চলে যাওয়ার পরেই সিহানরাও বাহিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। অসম্পূর্ণ থেকে গেল আহিলের কথা। তাজরিন আনমনে হেঁটে চলেছে গ্রামীণ রাস্তা ধরে। এই নৈসর্গপুরের সৌন্দর্যে সে অভিভূত। এই গ্রামটা তার বেশ পছন্দ হয়েছে। গাছপালায় ঘেরা নীরব প্রকৃতি তাকে মুগ্ধ করছে। যেদিকেই দৃষ্টি যাচ্ছে পথঘাট সবুজের চাদরে মোড়া। সে এখন সরু মাটির রাস্তা ধরে সামনে হেঁটে চলেছে। রাস্তাটার দুপাশে বট, অশ্বত্থ, আম, কাঁঠালের সারি সারি বৃক্ষ সগর্বে দাঁড়িয়ে আছে। গাছগুলোর ফাঁকফোকর দিয়ে ওপাশের ধান ক্ষেত দেখা যাচ্ছে। সূর্যের আলো এসে সোনালি ধানের ওপর পড়ছে আর ধানগুলো স্বর্ণের ন্যায় চকচক করছে। তাজরিন হাঁটে হাঁটে আনভিসার বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছে। এই রাস্তাটা তার অচেনা, তবে সুন্দর। সে একটু সামনে যাওয়ার পর শান বাঁধানো পুকুর ঘাট দেখতে পেল। পুকুরের পাশে বসার জন্য বাঁশের মাচা তৈরি করা। তাজরিন এগিয়ে গিয়ে সেই মাচাটায় 2 পা তুলে বসল। তার কাছে নিরিবিলি জায়গাটাও বেশ পছন্দ হলো। শীত সবে পড়তে শুরু করেছে বলে উত্তরের হিমেল হাওয়া এসে গায়ে ছুঁয়ে যাচ্ছে। পরিবেশটা মন্দ লাগছে না, বরং মন ফুরফুরে হওয়ার মতোই একটা পরিবেশ। তাজরিন ভাবছে গিটারটা নিয়ে আসলে ভালো হতো। সে গিটার এনেছে, তবে সেটা আনভিসার রুমে রেখে এসেছে। হাঁটতে বের হওয়ার আগে গিটারটা সঙ্গে নিয়ে আসার দরকার ছিল। কেন যে আনলো না, ভীষণ আফসোস হলো তার। দূরে বোধহয় বাড়িঘর আছে, তবে এখান থেকে স্পষ্ট নয়। দূরের বাড়িগুলোর কোনো একটাতে হয়তো মাটির চুলোয় কেউ কিছু রান্না করছে। সে ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে শূন্যে উড়ে যাচ্ছে। তাজরিন সেদিকে তাকিয়ে গান ধরল, যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বন বাদারে, ভোলা মন মিশে কেন মনের খাঁচায় রাখিস তারে। ও পাখি বাঁধনহারা ছন্ন ছাড়া, মানে না প্রেমের শিকল। ও পাখি 10 দুয়ারে, শতমন করে দখল। যে পাখি ঘর বোঝে না ঘুরে বেড়ায় বন বাজারে। এতটুকু গিয়ে থামল তাজরিন। দূরে কোথাও হতে কারোর পায়ের আওয়াজ ভেসে আসছে। কেউ এদিকটায় আসছে বোধ হয়। সে সেদিকে পাত্তা না দিয়ে নেমে পড়ল শান বাঁধানো ঘাটটাতে। এরপর পানিতে পা ভিজিয়ে দিয়ে সম্মুখে তাকে আবার সুর তুলল। পাখিটার এমন স্বভাব, নিজের অভাব পূরণ করে নিজের মতো। পাখিটা হাসে খেলে অন্তরালে, সুনিপুণ করে কত। পাখিটার এমন স্বভাব, নিজের অভাব পূরণ করে নিজের মতো। পাখিটা হাসে খেলে অন্তরালে, সুনিপুণ করে কত। এটুকু বলেই থেমে গেল তাজরিন। এবার পায়ের আওয়াজটা বেশ স্পষ্ট শুনতে পাচ্ছে ও। কেউ কি এদিকে আসছে? মস্তিষ্ক তাকে পেছনে তাকানোর নির্দেশ দিলেও সে মনের ইচ্ছেকে প্রাধান্য দিল। পিছনে ঘুরে দেখে নিজের মতোই গুনগুন করতে লাগলো।
তখনই পিছন থেকে ভেসে এলো পুরুষালী গলা স্বর। পাখিটার মতিভ্রমে দমে দমে উড়ে কেবল সংখ্যা গুনে, পাখিটা চর ভেবে নেয় মন হাতিয়ে, ব্যথা দেয় বুঝে শুনে। পরিচিত কণ্ঠস্বর পেয়ে তাজরিন চট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। এই লোক এখানে কি করছে? তাকে ফলো করছে না তো? পরক্ষণে মস্তিষ্কে খেলে গেল আনভিসার কথা। আনভিসা তো বলেছিল সিহানদের গ্রামের বাড়ি এই এলাকাতেই। এবার গিয়ে বোধগম্য হলো এই লোকের এখানে থাকার কারণ। তার ভাবনার মধ্যেই সাজান এগিয়ে এসে তার পাশে ঘেঁষে বসে গাইতে লাগলো। পাখিটার মতিভ্রমে দমে দমে উড়ি কেবল সংখ্যা গুনে, পাখিটা চর ভেবে নেয় মন হাতিয়ে, ব্যথা দেয় বুঝে শুনে। বাঁধনহারা ছন্ন ছাড়া মানে না প্রেমের শিকল, ও পাখি 10 দুবারে সত্য মন করে দখল, যে পাখি ঘর বোঝে না। তাজরিন বিরক্ত কণ্ঠে বলল, আপনার থেকে কেউ গান শুনতে চেয়েছে? বউটাকে একা গান গাইতে দেই কি করে? আমাকে ফলো করছেন কেন? কোথায়? অযথা তর্কে যেতে চাইছি না, আমি প্রস্তুত। তাজরিন ভুরু কুঁচকে বলল, প্রস্তুত মানে? তুমি তর্কে যেতে চাইছো না মানে প্রেমালাপ করতে চাও? আর আমি প্রেমালাপের জন্য প্রস্তুত। তাজরিন দীর্ঘশ্বাস ফেলে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আপনাকে কতবার বললে বুঝবেন? আপনাকে আমার সহ্য হয় না। তাজরিনের দিকে দৃষ্টি স্থির রেখে সাজান বলল, হাজার লক্ষ কোটি যতবার ইচ্ছে বলতে থাকো। তাজরিন দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমার ত্রিসীমানাতেও আসবেন না। তুমি বলতে থাকো, আমি শুনতে পাচ্ছি। আপনি কি জানেন আমি চাইলে এই মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে এই পুকুরে ফেলে দিতে পারি। আমি তো সেই কবেই পড়ে গেছি তোমার প্রেম পুকুরে। কেবল সাঁতার জানি না বলে এখনও সেখানেই হাবুডুবু খাচ্ছি। তাজরিন খেপে গিয়ে বলল, আপনি ওই পুকুরে ডুবে মরে যান অসহ্য। বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে পুকুরঘাট থেকে উঠে গেল তাজরিন। পিছু পিছু সাজানো আসলো। তাজরিন মাচাটায় গিয়ে বসে ভুরু কুঁচকে তাকালো সাজানের দিকে। সে বুঝে গেল এখন যদি সে আনভিসাদের বাড়ি ফিরে যায় তো পিছু পিছু সাজানো যাবে সেখানে, পরে ঘটনা আবার অন্যদিকে মোড় নেবে। তাই সে এখানে বসে পড়েছে। মনে মনে ঠিক করে নিল আজ সাজানকে বুঝাবে তাকে যেন ডিভোর্স দিয়ে দেয়। যদিও কথাটা মানবে বলে মনে হয় না, তবুও সে আজ বলবেই। সে তার থেকে একটু দূরে থাকা সাজানকে ডাক দিয়ে পাশে দেখিয়ে দিয়ে বলল, এদিকে এসে এখানে বসুন। সাজান এলো ঠিকই, তবে বসল না। সোজা মাচার ওপর উঠে তাজরিনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বিয়ের দিনের ঘটনার পর দ্বিতীয়বারের মতো তাজরিন এমন বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল। এই দৃশ্য তার কল্পনার সীমা অতিক্রম করে গেছে। এই মানুষটির দুঃসাহস বোধ হয় সীমাহীন। তীব্র ক্ষোভে তার ইচ্ছে হলো শক্ত ধাক্কা মেরে সাজানকে সত্যি পুকুরে ফেলে দিতে। সাজান তাজরিনের কোমর জড়িয়ে ধরে রুদ্ধ স্বরে বলল, জানি দুঃসাধ্য এক কাজ করেছি, তবু প্লিজ সরিয়ে দিও না। একটু থামল সাজান। তাজরিন মনে মনে ভাবল, মামার বাড়ির আবদার নাকি? সরিয়ে দিও না বললেই সে সরিয়ে দেবে না কেন? তবুও যেহেতু ঠান্ডা মাথায় কথা বলবে ভেবেছে, তাই সে সত্যি আর সরালো না সাজানকে। সাজানের গলাটা আজ অন্যরকম শোনালো, কেমন যেন বিষাদ মাখা। সাজান ধরে আসা গলায় বলল, আমার সাথে সংসার করবে ফায়ারহার্ট? কথা দিচ্ছি আমি তোমার বৃষ্টির দিনের ছাতা হব। জানো আমার চারপাশে সবাই আছে, তবে আমার নিজের বলতে বন্ধুরা ছাড়া আর কেউ নেই। মা বাবা থেকেও নেই। আমার একটা তুমি নেই। নিজের মা বাবাকে দেখে আমার বিয়ে সংসার এসবের প্রতি বৃতৃষ্ণা ধরে গিয়েছিল। তবে যেদিন তোমাকে দেখলাম সেদিন নতুন করে ভালোবাসা কি বুঝতে শিখলাম। ভেবে নিলাম এই তুমিটা আমার হলে আমরা একটা বাবুই পাখির সংসার পাতব। তোমার এই কাজলবিহীন আঁখি প্রথম দর্শনে আমার বুকে দুর্বার ঝড় তুলেছিল। সে ঝড় আজও থামে না। তুমিটা আমার হয়েও আমার না। কেন এত দেয়াল বলো তো? আমি কি এতটাই খারাপ? একটা সুযোগ কি আমাকে দেয়া যায় না? চলো না ফায়ারহার্ট, আমরা ছোট্ট একটা সংসার করি। তোমাকে দুঃখরা আঘাত করলে আমি তোমার বুকের ভেতর সেধিয়ে থাকা উষ্ণতা হব। তোমার ভাঙা হৃদয়ের ফাটে জন্মানো নরম ঘাস হতে চাই আমি। দিবে কি সেই সুযোগ? সাজানের প্রতিটা বাক্য তাজরিনের হৃদয়ের কোথাও গিয়ে নাড়া দিচ্ছে বোধ হয়। কেমন অন্যরকম অনুভূতিতে ক্রমশ দুর্বল হয়ে আসছে বাইরে থাকা শক্ত খোলস।
শত হোক দিন শেষে সে একজন নারী, আর নারীরা কোমলমতি হয়। একটু ভালোবাসার পরশ পেলেই তারা লজ্জাবতী গাছের ন্যায় নেতিয়ে পড়ে। তাজরিনও এর ব্যতিক্রম নয়। তবু অতীতের আঘাত তাকে শক্ত হতে শিক্ষা দিয়েছে। চট করে সে কাউকে বিশ্বাস করে ফেলতে পারে না। সে যে আগের বোকা তাজরিনটা নেই। সে এখন নিজেকে কঠোর রূপে তৈরি করেছে। তবে সাজানের সম্পর্কে জানতে ভীষণ কৌতূহল হচ্ছে তাজরিনের, যেটা সচরাচর হয় না তার সাথে। তার ভাবনার মাঝেই সাজান পুনরায় বলল, তোমার আকাশ মেঘে ঢেকে গেলে আমি তোমার জন্য অপেক্ষায় থাকা শুকনো রৌদ্রুর হব। বিনিময়ে তুমি কি আমার হবে ফায়ার হার্ট? আনভিশাকে বাঙালি আটপৌরে শাড়িতে সজ্জিত করা হয়েছে গায়ে হলুদের জন্য। কোনো রূপ প্রসাধনীবিহীন মুখশ্রী জলজল করছে নক্ষত্রের ন্যায়। নাকে ছোট্ট একটা নাকফুল পরানো হয়েছে, যেটা তার অভ্যন্তরীণ সৌন্দর্য দ্বিগুণ ফুটিয়ে তুলেছে। দুহাতে কমলা রঙের গাঁদা ফুলের গাজরা পরানো হয়েছে। গাঁদা ফুলগুলো বেশ তাজা। মিসেস চৈতালি মেয়েকে সাজানোর উদ্দেশ্যে নিজ হাতে লাগানো গাঁদা ফুলের গাছ থেকে ফুল তুলে এনেছেন। রোশনি এবং তাজরিন মিলে বসে ফুলগুলো দিয়ে আনভিশার দু হাতে পরার জন্য গাজরা বানিয়েছে। কানে গাঁদা ফুল ও রজনীগন্ধার স্ট্রিং দিয়ে বানানো দুল পরিয়েছে। গলা খালি রাখলো। এরপর আনভিশাকে নিয়ে যাওয়া হলো ওদের বাড়ির উঠোনে, যেটা রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। উঠোনের কোনায় গায়ে হলুদের স্টেজ করা হয়েছে। স্টেজটাও গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। স্টেজটাকে ঘিরে আছে অসংখ্য মানুষ, সব আশেপাশের পাড়া প্রতিবেশী ও আনভিশা নানুবাড়ির মানুষজন। বিয়ে উপলক্ষে আনভিশার বাবার বাড়ির মানুষদের দাওয়াত দেওয়া হলেও কেউ আসেনি এখন অবধি। সম্ভবত বিয়ে তো আসবে না। ইতিমধ্যে সিহানদের বাড়ি থেকে হলুদের তথ্য দিয়ে যাওয়া হয়েছে। আনভিশা স্টেজে বসতে মিসেস চৈতালি শেখ হাতে হলুদ নিয়ে মেয়ের গালে কপালে ছুঁয়ে দিলেন। নিজের একমাত্র কলিজার টুকরোকে হলুদ ছোঁয়ানোতে ওনার হাত কাঁপছে। চোখ দুটো সমান তালে আর্দ্র হয়ে আসছে। মেয়েকে প্রথম হলুদ ছোঁয়াতে দিয়ে মেয়ের কপালে নিজের ওষ্ঠদয় ছুঁয়ে দিলেন মিসেস চৈতালি শেখ। হলুদ দেয়া শেষ হতেই উনি স্টেজ থেকে একরকম পালিয়ে গেলেন। সেদিক পানে তাকিয়ে আনভিশার চোখে বয়ে গেল এক ফোঁটা জল। লোকসম্মুখে সে জল দেখাতে চাইল না বিধায় এক হাত দিয়ে সন্তর্পণে মুছে নিল অক্ষি যুগল। যথাসম্ভব শক্ত হয়ে ঠায় হয়ে বসে রইল স্টেজে। একে একে সবাই এসে হলুদ ছোঁয়ালো আনভিশাকে। তারপর পাড়া প্রতিবেশীরা মিলে বেশ নাচ গান করল। সঙ্গে যোগ দিল তাজরিন, রোশনিও। নাচ গানের পর্ব শেষ হতেই তাকে নিয়ে যাওয়া হলো উঠোনে। সেই মুহূর্তে বাড়ি থেকে বিদায় নিয়েছে সকল পুরুষগণ। উঠোনে একটা পিঁড়িতে বসে মাটির কলসি দিয়ে পানি ঢালা হলো আনভিশার মাথায়। সেই পানি গড়িয়ে ভিজিয়ে দিল আনভিশার মুখমণ্ডল, চিবুক, ওষ্ঠপুট। সে পানির আড়ালে আবারও চোখ বেয়ে গড়িয়ে পড়া জল সন্তর্পণে লুকিয়ে নিল আনভিশা। এদিকে আনভিশার হলুদ মিশ্রিত মুখশ্রীতে পানিকণা পড়তে তাকে সদ্য প্রস্ফুটিত ফুলের ন্যায় দেখল। চারিদিক থেকে শোনা গেল প্রশংসার সূচক বাক্য। মিতু এসে একটা গামছা দিয়ে আবৃত করে ফেলল আনভিশার পিঠ। এরপর তাকে তার ঘরে নিয়ে যাওয়া হলো। পুনরায় গোসল করার পর আনভিশাকে দুহাত ভরে মেহেদি দিয়ে দিল তারই এক মামাতো বোন। হাতের তালুতে বড় বড় অক্ষরে লেখা হলো সিহান ফাহানের নাম। সে নামে চোখ বুলাতেই লজ্জায় আনত হয়ে এলো আনভিশার মস্তক। লজ্জার দরুন দুগাল জুড়ে লাল আভা ফুটে উঠল। আনভিশার লজ্জা পাওয়া দেখে হু হু করে হেসে উঠল আনভিশার কাজিন মহল সহ রোশনি, তাজরিনও। ওদের হাসির শব্দে দ্বিগুণ লজ্জায় পড়ে গেল আনভিশা। ইচ্ছে হলো এখান থেকে পালিয়ে যেতে, তবে সব ইচ্ছে তো চাইলেই পূরণ করা যায় না। তেমনি আনভিশার এই ইচ্ছেটাও পূরণ হলো না। রাত 8:50। গ্রামের বাড়িতে রাত 8টা মানেই মধ্যরাতের সমান। সারাটা দিন হৈহুল্লোড় আর উৎসবে মুখরিত বাড়িটা রাত হলে আস্তে আস্তে নিস্তব্ধ হতে লাগল। তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসের ফলে অনেকেই ঘুমিয়ে গেল, তো যারা জেগে আছে তারা নিজেদের নিয়ে ব্যস্ত। আনভিশারা 3 বান্ধবী একত্রে বসে গল্পে মশগুল ছিল। আনভিশার পরনে এখন কলা পাতার রঙের আটপৌরে শাড়ি। সেটা যদিও গুরুজনদের নির্দেশেই এখনও পরিধান করে রয়েছে আনভিশা, নইলে সে কখন ড্রেস চেঞ্জ করে নিত। এর মধ্যে আনভিশার ফোনটা বেজে উঠল।
সিহানের নাম দেখে দ্রুত হাতে কল রিসিভ করলো আনভিশা। ওপাশ থেকে শুধু শোনা গেল, আপনাদের বাড়ির পিছনের পুকুর পাড়টায় আসুন বিবিজান, বলে এক মুহূর্ত ব্যয় না করে কল কেটে দিল সিহান। আনভিশা চিন্তিত হয়ে পড়ল, বাড়ি ভর্তি মানুষের মধ্যে সে বিয়ের কনে হয়ে কিভাবে বাইরে যাবে। কেউ দেখে ফেলে দৃশ্যটা ভীষণ বাজে দেখাবে, অন্তত গ্রামের বাড়িতে এটা বাজে দৃশ্য হিসেবেই ধরা হয়। আনভিশার চিন্তিত মুখশ্রীর দিকে কিছুক্ষণ ভুরুকুসকে তাকিয়ে থেকে তাজরিন জিজ্ঞেস করলো, ভাইয়া এসেছে? আনভিশা চমকে উঠল। তাজরিন বুঝলো কিভাবে, এই মেয়েটা সব কিভাবে বুঝে যায়। সে মাথা নাড়িয়ে সম্মতি দিল। কোথায় অপেক্ষা করছে? আনভিশা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে জবাব দিল, বাড়ির পিছনে পুকুর পাড়ে। রোশনি চোখ বড় বড় করে তাকালো তাজরিন ও আনভিশার দিকে। ভয়ে শুকনো ঢোক গিলল সে। বাড়ি ভর্তি মানুষদের মধ্যে যদি বিয়ের কনে বের হয়ে যায় বাড়ি থেকে, তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে এখানে। তাজরিন উঠে আনভিশার এক হাত আঁকড়ে ধরে বলল, চল। আনভিশা চমকে উঠে জিজ্ঞেস করলো, কোথায়? কোথায় আবার? ভাইয়ের কাছে, বলে হনহন করে আনভিশাকে নিয়ে বাড়ির মূল ফটকের সামনে এলো। পিছু পিছু রোশনিও এলো। তাজরিন সূক্ষ্ম নজরে আশপাশটা পরখ করে দরজা খুলে দিয়ে বলল, বাহ, যা, এদিকটা আমরা দেখছি। আনভিশা মুখ খুলে কিছু বলতে নিস্তার পেল না। তাকে আটকে দিয়ে তাজরিন বলল, একটা কথা না বলে দ্রুত যা, বেশি সময় নিবি না। আনভিশা আর কিছু না বলে চলে গেল বাড়ির পিছনের পুকুর ঘাটে। চাঁদের আলোয় চারপাশটা মোটামুটি আলোকিত থাকায় তার পথ চলতে খুব একটা সমস্যা হলো না। পুকুর পাড়টা গিয়েই শুভ্র পাঞ্জাবি পরিহিত মানুষটাকে দেখতে পেল আনভিশা। মানুষটা পুকুরের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আনভিশা ধীর পায়ে সিহানের পিছনে গিয়ে দাঁড়ালো। আনভিশার উপস্থিতি টের পেয়ে সিহান হাত বাড়িয়ে এক ঝটকায় কাছে টেনে নিল নিজের এলোমেলো চুলের অর্ধাঙ্গিনীকে। এরপর পিছন থেকে দুহাত দ্বারা আবদ্ধ করে খোঁচা খোঁচা দাড়িযুক্ত গাল ঘষে দিল আনভিশার গালের সঙ্গে। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে আনভিশা কিছু বুঝে উঠতে পারল না। নিজের গালে ঠান্ডা অনুভূতি হতেই সে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিল। হাতেও ঠান্ডা কি যেন ভরল। চাঁদের আলোতে এত স্পষ্ট বোঝা যাচ্ছিল না জিনিসটা, তবে সে ঠাউর করতে পারছে এটা হলুদই হবে। সিহান নিম্নকণ্ঠে বলল, সবাই আমার বিবিজানকে হলুদ ছোঁয়ালো, অথচ যার জন্য বিবিজানে হলুদ লাগানো সে যদি হলুদ না ছোঁয় তবে ব্যাপারটা ভীষণ আনফেয়ার হয়ে যায়। আনভিশার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত পা সমান তালে কাঁপছে। কিছুক্ষণ আগের মুহূর্ত মনে পড়তেই গাল দুটো গরম হয়ে এলো লজ্জায়। সিহান বোধহয় টের পেল তার বিবিজানের লজ্জা। সে আনভিশার দিকে খানিকটা ঝুঁকে বলল, কাল পার্মানেন্টলি আমার ঘরের ঘরণী হয়ে নিয়ে যাচ্ছি আপনাকে। অভিনন্দন বিবিজান, আপনি এবার যেতে পারেন। আনভিশার এক মুহূর্ত ব্যয় না করে ছুটে চলে গেল বাড়ির দিকে। লজ্জায় ভয়ে তার গা কাঁপছে। তার একটু ভুলের জন্য তার মায়ের সম্মানে আঘাত লাগতে পারে। শিক্ষিকা হিসেবে যে সম্মান নিয়ে মাথা উঁচু করে এ সমাজে চলেছেন মিসেস চৈতালি, সে সম্মান তার একটা ভুলের জন্য ধুলেও মিশে যেতে পারে। সিহান যতই বিয়ে করা বড় হোক, দূর থেকে তো কেউ তাকে চিনবে না। কেবল আনভিশাকে চিনে তার গাত্রে কালি লেপনে মশগুল হবে সবাই। সাথে তার মায়ের সম্মানটাও ধুলে মিশে যাবে এক নিমিষে। ঘরে এসে সব স্বাভাবিক দেখে হাফ ছেড়ে বাঁচল আনভিশা। তবুও তাজরিনকে প্রশ্ন করলো, কেউ এদিকে আসেনি তো? তাজরিন আশ্বস্ত করে বলল, একদম না, কেউ টেরও পায়নি। তুই ঘরে আসিস নাকি নেই? রোশনির চোখ বড় বড় করে তাকিয়ে আনভিশার দিকে এসে বলল, এক মুহূর্তে তুই আমার শ্বাস নিয়ে টান দিয়েছিলি আনভি, এখন যদি কেউ জেনে যেত কি হতো? তাজরিন বিরক্ত কণ্ঠে বলল, কি হতো ভেবে বেহুদা চিন্তা করিস কেন? কিছু হয়নি, তাতেই সবুর করতে শিখ। আমি যে একটুর জন্য হার্ট অ্যাটাক করে ফেলেছিলাম। তাজরিন খিটখিটে স্বরে বলল, ন্যাকামি করবি না আলো। তুই নিজেও তো বিয়ের দিন একদম বরকে দেখার জন্য উতলা হয়ে বিয়ে থেকে পালিয়েছিলি। রোশনি খেপে গিয়ে বলল, এই আমি বিয়ে থেকে পালাইনি, শুধু একটু দেখতে গিয়েছিলাম উনি এসেছেন কিনা। গিয়েছিলি তো? ওই একইভাবে। আনভিশা এগিয়ে এসে খানিকটা চিল্লিয়ে বলল, এই তোরা থামবি? আবার শুরু করলি? রোশনির নাক ফুলিয়ে বলল, তার যে আমাকে খোঁচা দিল সেটা দেখলি না? আলোর বাচ্চা যে নিজের কথা অস্বীকার করছে সেটা দেখলি না তুই আনভি? আমি দুজনকে দেখেছি। এরকম চলতে থাকলে দুটোকে ঘর থেকে বের করে দিব আমি। বাইরে গিয়ে পরে একজন আরেকজনের চুল ছিঁড়াছিঁড়ি করিস।
এবার দুজন শান্ত হয়ে দুদিকে মুখ ফিরিয়ে বিছানায় বসে পড়ল। আনভিশা ধীর পায়ে হেঁটে গেল আয়নার কাছে। নিজের দিকে তাকাতে ওষ্ঠ কোণে ফুটে উঠল লজ্জা মিশ্রিত হাসি। তার দুগালে হলুদ লেপ্টে আছে। তখনকার ঘটনা মনে পড়তেই আনভিশা গাত্র বেয়ে অন্যরকম শিহরণ বয়ে গেল। হৃৎস্পন্দন হলো গতিহারা। আনভি! পিছন থেকে রোশনি আর তাজরিনের একত্রে চিল্লানোতে আনভিশা চট করে ঘুরে তাকালো ওদের দিকে। উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? দুজন একত্রে প্রশ্ন করলো, তোর গালে হলুদ কেন? আনভিশা তাজ্জব বনে গেল। এটার জন্য এভাবে চিৎকার করলো এরা? সে নিজেকে খানিকটা ধাতস্থ করার পরেই মনে হলো এ প্রশ্নের জবাব কি দিবে। আবার লজ্জায় দুগাল গরম হতে শুরু করেছে। আনভিশা কোনো জবাব দিতে পারল না ওদের প্রশ্নের। ওরা নিজেরাই বলল, ভাইয়া দিয়েছে তাই না? তাজরিন বলল, হাউ রোমান্টিক। রোশনি দাঁত কেলি হেসে বলল, আসলে কি রোমান্টিক কাপল? আনভিশা এবার উচ্চস্বরে বলল, তোদের দুটোকে আমি ঘর থেকে বের করে দিব কিন্তু। আনভিশার হুমকি ধামকিতে বিশেষ পাত্তা না দিয়ে দুই বান্ধবী বেশ পৌঁছালো আনভিশাকে। লজ্জার সাগরে হাবুডুবু খাইয়ে তবেই ছাড়ল ওরা। পরদিন খুব সুন্দরভাবে বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে আনভিশাদের বাড়ি। নববধূকে সাজানো হয়েছে লাল রঙের লেহেঙ্গায়। রোশনি আর তাজরিনও আজ শাড়ি পরে সুন্দর করে সেজেছে। যে তাজরিনকে ঠেলেও শাড়ি পরানো যেত না, সে আজ নিজে থেকে শাড়ি পরেছে দেখে অবাক হলো আনভিশা ও রোশনি উভয়ে। অন্যদিকে মেয়ের বিয়েতে কোনোরূপ কৃপণতা করেননি মিসেস চৈতালি শেখ। বেশ জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ে বাড়ির খাবারের পদেও রাখা হয়েছে বাহারি রকমের। মেয়ের বিয়ের জন্য যমুনা সবটুকু সম্বল বোধ হয় এই অনুষ্ঠানের পিছনে ব্যয় করে দিলেন মিসেস চৈতালি শেখ। পার্লার থেকে মেয়েরা এসে আনভিশাকে বধূরূপে সাজিয়ে দিল। সারাদিন গান বাজনা খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে বরপক্ষ এলো। গ্রামের বাড়িতে সাধারণত দুপুরে বর আসে। সিহানদেরও আসার কথা দুপুরেই ছিল, তবে কোনো কারণবশত একটু দেরি হয়ে গিয়েছে আসতে। এরপর বিয়ের যাবতীয় অনুষ্ঠানাদি শেষে এলো কনে বিদায়ের পালা। মিসেস চৈতালি শেখ শেষ মুহূর্তে আর নিজেকে সামলাতে পারলেন না। মেয়েকে দুহাতে বুকের সাথে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়লেন। স্বামী মারা যাওয়ার পর তিনি এই মেয়েটাকে একা হাতে মানুষ করেছেন। সব ঝড়ঝাপটা সামলে মেয়ের মাথার উপর ভরসার হাত হয়েছেন। এই মেয়েটাই তার বেঁচে থাকার একমাত্র সম্বল। সেই মেয়েটাকে আজ বুকে পাথর চেপে পরের ঘরে পাঠাতে হচ্ছে। এটা যে কতটা কষ্টসাধ্য কাজ ওনার জন্য, সেটা একমাত্র উনি জানেন। মায়ের কান্না দেখে আনভিশাও আর নিজেকে ধরে রাখতে পারল না। মাকে জাপটে ধরে সেও কেঁদে দিল শব্দ করে। মামের কান্না দেখে উপস্থিত বেশ কয়েকজনেরও চোখে পানি চলে এলো। কান্নাকাটির এক পর্যায়ে সিহান এগিয়ে এসে আনভিশার কাঁধ শক্ত করে আঁকড়ে ধরে মিসেস চৈতালিকে প্রতিশ্রুতি দিল নিজের সর্বোচ্চটা দিয়ে অর্ধাঙ্গিনীকে ভালো রাখার, সুখে রাখার চেষ্টা করবে সে। মিসেস চৈতালি আশ্বস্ত হয়ে অবশেষে মেয়েকে বিদায় দিলেন। নববধূকে নিয়ে নিজ বাড়িতে চলে এলো সিহান। গাড়ি থেকে নেমে নববধূর হাত আঁকড়ে ধরে সামনের দিকে পা বাড়ালো সিহান। আনভিশার লেহেঙ্গাটা অত্যাধিক লম্বা হয়, তা মাটির সাথে লেগে যাচ্ছিল। আর সেই লেহেঙ্গাতে পা বেঁধে বেশ কয়েকবার পড়ে যেতে নিল আনভিশা। সিহান এক হাতে স্ত্রীকে সামলে অপর হাতে লেহেঙ্গার সাইডটা ধরে রাখলো যাতে করে আর পা না বাঁধে সেদিকে। সিহানের এইটুকু খেয়ালে আনভিশার মুখশ্রীতে হাসি ফুটে উঠল। এত ছোট বিষয়ে মানুষটা খেয়াল করেছে দেখে অদ্ভুত অনুভূতি হলো মনের ভিতর। তার ধ্যান ফিরল আশেপাশ থেকে ভেসে আসা চিৎকারে। সিহানের কাজিন মহল চিৎকার করছে। সবার একটাই আবদার, নতুন বউকে কোলে নিয়ে ঘরে ঢুকতে হবে। এটা নাকি তাদের বংশের রীতিও। ওদের আবদার শুনে আনভিশা বিস্মিত হওয়ার সময়টুকু পেল না। হঠাৎ নিজেকে শূন্য ভাসতে উপলব্ধি করল সে। আশপাশ থেকে সিটি বাজানোর আওয়াজ আসছে। লজ্জায় নববধূ সেটে রইল অর্ধাঙ্গের বুকের সাথে। সিহান সেদিকে তাকে মুচকি হাসল। অতঃপর নতুন বউকে পুরোপুরিভাবে ঘরে তোলা হলো। আনভিশা ও সিহানের অনুরোধ রাখতে রোশনি আর তাজরিনও এসেছিল আনভিশার সাথে সিহানদের বাড়ি। সাথে এসেছিল তার কাজিনদের দুজন। রোশনি তাজরিন এখান থেকে একেবারে আনভিশার সাথেই ঢাকায় ফিরবে। রোশনি তাজরিনের সাথে এক কোণায় দাঁড়িয়ে নতুন বউকে বরণ করা দেখছিল। হুট করে নিজের হাতে কোনো পুরুষালী হাতের স্পর্শ পেতেই চমকে উঠল রোশনি। নিজের হাতের দিকে একবার তাকিয়ে পাশ ফিরতে দেখল জিদানকে। তার পাশে এসে কখন দাঁড়িয়েছে লোকটা। রোশনির এক হাত মুঠোবন্দি করে চুপচাপ দাঁড়িয়ে রইল জিদান।
রোশনি একবার জিদানের মুখের দিকে তাকাচ্ছে তো একবার তাজরিনের দিকে। তাজরিনের সম্পূর্ণ মনোযোগ সম্মুখের বধূবরণে দেখে হাফসাল রোশনি। পরক্ষণে নিজের হাত ছাড়ানোর উদ্দেশ্যে টান দিল সে। তবে এতে কিছুই হলো না, উল্টো জিদানের হাতের মুঠো আরও শক্ত হলো। জিদান গরম চোখে তার দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি? রোশনি ফিসফিসিয়ে বলল, এখানে হাত ধরেছেন কেন? রোশনিকে বিস্মিত করে জিদান কাঠ কাঠ স্বরে বলল, লিসেন স্টুপিড, তুমি আমার প্রেমিকা না, আমার ওয়াইফ। তো লুকিয়ে চুরিয়ে হাত ধরার কি আছে? ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছি, লুকিয়ে হাত ধরার জন্য নাকি? জিদানের কথা বোধ হয় তাজরিনের কানেও গেল, তবে সেটা রোশনিকে বুঝতে না দিয়ে চুপচাপ ওদের থেকে সরে ভিড়ের ভিতর ঢুকে গেল তাজরিন। তাই বলে, আমার মাথা গরম করবেন স্টুপিড, আশেপাশে দেখতে পাচ্ছে না কত মানুষ, কত ছেলে পেলে এসবের ভেতরে একা একা দাঁড়িয়ে থাকবে? এরপর বাজে কোনো ঘটনা ঘটলে? আরে একা কোথায় তাজ? বলতে বলতে পাশে থেকে তাজরিনকে দেখতে না পেয়ে থেমে গেল রোশনি। বিড়বিড় করে বলল, তাজ যে কোথায় গেল? কিছু ভাবার ফুসরত পেল না রোশনি। জিদান তার হাত ধরেই সামনের দিকে চলে গেল। রোশনি জিদানের পায়ে পা মিলিয়ে তারা থামানোর উদ্দেশ্যে বলল, আরে তাজ ছিল যে এখানে, দাঁড়ানো, কোথায় গেল দেখি? এখানে তো ও আমাকে, আনভিকে আর সিহান ভাইকে ছাড়া কাউকে চেনে না। জিদান সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, ভাবির কাছে গিয়েছে তোমার তাজ। আরে এভাবে টানছেন কেন? পড়ে যাব তো, শাড়ি পরেছি দেখছেন না? তাহলে কি কোলে করে নিয়ে যাব তোমায়? রোশনি আতকে উঠে বলল, এই না। জিদান রোশনিকে নিয়ে একটা রুমে এসে বিছানায় বসিয়ে দিল। এরপর নিজেও পাশে বসে পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে লাগলো। রোশনি রুমটায় চোখ বুলিয়ে ঠোঁট উল্টে বলল, এটা কার রুম? জিদান ফোনের দিকে তাকে উত্তর দিল, আপাতত আমার। কিন্তু আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমি বিয়ে দেখব না? বিয়ে হয়ে গিয়েছে, আরও কত রিচুয়াল বাকি, ওসব দেখব না। না কেন? আমি বলেছি তাই। আরে আর বলতে পারলো না। জিদান গরম চোখে তার দিকে তাকে বলল, আর একটা কথা বললে তোমার মুখে স্কচ টেপ মারবো আমি। এখানে ততক্ষণ বসে থাকবে যতক্ষণ আমি বসে থাকবো। রোশনি এবার মুখ ফুলিয়ে জিদানের পাশেই বসে রইল। নিচে কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অথচ সে সেসব কিছুই দেখতে পারছে না এই বাজে লোকটার জন্য। রোশনি মনে মনে আফসোস করলো, ধুর, কেন যে বিয়েটা করলাম? এই লোককে বিয়ে করে জীবনটা আমার অকালেই শেষ হয়ে গেল। তাজরিন ভিড়ের ভিতর মিশে গিয়ে সামনে এগোতে নিল, অমনি পিছন থেকে আসা ধাক্কায় তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। তবে একটা শক্তপোক্ত হাত তাকে আগলে নিল সন্তর্পণে। ভিড় ঠেলে তাকে নিয়ে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। তাজরিন কেবল পুতুলের ন্যায় সে হাতের মালিকের সাথে চলল। সে এই স্পর্শের সাথে পরিচিত পারফিউমের ঘ্রাণ তার নাসারন্ধ্রে প্রবেশ করতেই সে আরও খানিকটা নিশ্চিত হলো। সেদিন শাহজাহানের এত আকতি ভরা আবদারের বিনিময়ে তার সাধ্য হয়নি ডিভোর্সের কথা তোলার। তবে শাহজাহানের একরাশ আকুতি ভরা সংসার করার প্রস্তাব সে বেশ ঠান্ডা স্বরে ফিরিয়ে দিয়েছিল। শাহজাহানের কথা শেষ হতেই সে উঠে দাঁড়িয়ে মলিন হেসে ঠান্ডা স্বরে বলেছিল, খারাপ আপনি না, খারাপ আমি। আমার সংস্পর্শে আসা সব কিছু খারাপ হতে বাধ্য। আমি আপনাকে আগেও বলেছি আমি পবিত্র না, আমি নোংরা। আর তাজরিন তো সেই কবেই মারা গিয়েছে। মরা মানুষের সাথে কি সংসার হয়? আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন, আমার মতো এমন মেয়ে আপনি কখনোই ডিজার্ভ করেন না। কেন মরিচিকার পিছনে ছুটছেন বলুন তো? আমি যদি একটু হলেও পবিত্র হতাম তবে আপনার এই প্রস্তাবের ব্যাপারে ভেবে দেখতাম। তবে আজ আর কিছু ভাববার অবকাশ নেই। আপনি বড্ড অসময়ে এসেছেন আমার জীবনে। বেলা ফুরিয়ে গেলে কি আর আলোর দেখা মিলে? নিজের কথা শেষ করে যখন তাজরিন চলে যেতে নিল তখনই তার হাত আঁকড়ে ধরে আটকে দিয়েছিল শাহজাহান। তার সম্মুখে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলেছিল, আমার চোখে দেখা সবচেয়ে পবিত্র নারী তুমি ফায়ারহার্ট। তোমার হাত যদি একটু কেটে যায় তবে সেখানকার রক্তক্ষরণ বন্ধ করার জন্যই কি হাতটাই কেটে ফেলে দিবে? আমি কিসের পিছনে ছুটছি, কার পিছনে ছুটছি তা আমি ভালোই জানি। এরপর তাজরিনের দিকে আরও খানিকটা এগিয়ে এসে হাত বাড়িয়ে তাজরিনের মুখের সামনে আসা চুলগুলোকে কানের পিছনে গুজে দিতে দিতে বলেছিল, শোনো ফায়ারহার্ট, তুমি চাইলেও আমাদের একটা সংসার হবে, তুমি না চাইলেও আমাদের সংসার হবে। আমাদের সংসার হবেই তোমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তাজরিন কিছুক্ষণ থম মেরে শাহজাহানের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে প্রস্থান করেছিল। বিয়েটিও যতটুকু সম্ভব শাহজাহানের চোখের আড়ালেই থাকার চেষ্টা করেছে সে। এখন কিভাবে নজরে পড়ে গেল সে? ভিড়ের মধ্যে কি করছিলে?
তাজরিন অগ্নি চোখে তাকালো সাজানের দিকে, এরপর কটমট করে বলল, আপনাকে দেখতে এসেছিলাম। আরে আমার কি সৌভাগ্য। বাই দ্য ওয়ে, আমাকে দেখছিলে নাকি আমি কটা মেয়ের সাথে কথা বলছিলাম সেটা দেখছিলে? তাজরিন নাকের পাটা ফুলিয়ে বলল, আপনার মাথায় সমস্যা আছে। এই বিয়ে বাড়িতে অবশ্যই বিয়ের বরকনেকেই দেখব। আপনাকে কোন দুঃখে দেখতে যাব? যেই সব মেয়েদের সাথে কথা বলছিলেন তাদের নিয়ে আপনি জাহান্নামে চৌরাস্তায় যান, তাতে আমার কি? সাজান দাঁত কেলিয়ে হেসে বলল, সত্যি তোমার কিছু না? একদম না। আচ্ছা তাহলে তো ভালোই হলো, বউয়ের কাছে পাত্তা না পেলে ওদের সাথে গল্প করতে চলে যাব। তাজরিন সাজানকে এক হাতে ধাক্কা দিয়ে বলল, বললাম তো জাহান্নামে চৌরাস্তায় যান, লুচ্চা লোক কোথাকার। হোয়াট? সাজানকে অবাক করে দিয়ে তার সামনে দিয়ে গটগট করে হেঁটে অন্য পাশে চলে গেল তাজরিন। বধূবরণ শেষে পাড়া প্রতিবেশীরা এলো বউকে দেখতে। বেশ ভিড়ভাট্টার পরে রাত 10টা বাজে গিয়ে খালি হলো কিছুটা চারপাশ। এখন সিয়ানদের নিকটাত্মীয় বন্ধু এবং কিছু কাছের লোক ছাড়া আর কেউ নেই। মিসেস ফারিহা পুত্রবধূকে নিয়ে ঘরের দিকে যাচ্ছিলেন ড্রেস চেঞ্জ করাতে, তবে ছেলের কথায় যেতে পারল না। আম্মু, আপনি গিয়ে রুমে শুয়ে পড়ুন, উনি ড্রেস চেঞ্জ একটু পর করবেন, আমাদের একটা প্ল্যান আছে, সেটা ফুলফিল হওয়ার পর। মিসেস ফারিহা ফিরে তাকালেন ছেলের দিকে, অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি প্ল্যান? প্রশ্নটা করার পর বোধগম্য হলো এমন প্রশ্ন করা মোটেও ঠিক হয়নি। এখন কি আর করার, মুখ ফসকে জিজ্ঞেস করেই ফেলেছেন। ছেলের দিকে তাকিয়ে আবার হেসে বললেন, এতক্ষণে ভারী লেহেঙ্গা পরে থাকতে ওর কষ্ট হয়, বোধহয় কষ্ট হচ্ছে। সিহান মায়ের প্রথম প্রশ্ন উত্তরটা প্রথমে দিল। আমার বন্ধুরা মিলে প্ল্যান করছিল আমার বিয়েতে সবাই গান গাইবে নিজেরা, পরে আবার এত মানুষজন দেখে তারা আর সেই প্ল্যান ফুলফিল করতে দেয়নি। বলতে পারেন একরকম ফাঁকি দিতে চাইছিল যাতে গান গাইতে না হয়। কিন্তু আমি তো ওদের আজ গান না গাইয়ে ছাড়বো না, তো সেখানে বিবিজনকে উপস্থিত থাকতে হবে, আমার বাকি কাজিনরাও সেখানেই। এরপর আনভিসার দিকে তাকে জিজ্ঞেস করলো, আপনার কষ্ট হচ্ছে, চেঞ্জ করবেন কি? আনভিসা হাসি মুখে বলল, একদম না। মিসেস ফারি আশ্বস্ত স্বরে বলল, আচ্ছা তাহলে তোর আড্ডা দে, আমি ঘুমাতে গেলাম। বলে মিসেস ফারিহা তস্ত্র চলে গেলেন নিজ কক্ষের দিকে। সিহানের কোনো রূপ সংকোচবিহীন এত সুন্দর করে পুরোটা নিজের মাকে বুঝিয়ে বলাটা মুগ্ধ করল আনভিসাকে। সে মুগ্ধ দৃষ্টি ফেলল অর্ধাঙ্গের পানে। চলুন তাহলে বিবিজান, বলেই নিজের এক হাত বাড়িয়ে দিল আনভিসার দিকে। আনভিসা হাসি মুখে সে হাত আঁকড়ে ধরল। সিহান সাবধানী দৃষ্টিতে নিজের বিবিজানকে একবার দেখে নিয়ে অপর হাতে লেহেঙ্গার অংশটুকু একটু তুলে নিল, যাতে করে আনভিসা লেহেঙ্গায় পড়ে পা না বেঁধে যায়। সেদিকে তাকিয়ে আনভিসার ওষ্ঠকোণে বিস্তার লাভ করল হাসিটুকু।